আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী তথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। দিনটি উপলক্ষে সকালে চট্টগ্রাম শহরে বিশাল জশ্নে জুলুস বের করে আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট। ব্যানার, ফেস্টুন, তোরণ ও সবুজ পতাকায় সাজানো হয় নগরীর প্রধান প্রধান সড়ক। ১৬ শহরের জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকেও জশ্নে জুলুস বের করা হয়। রাজশাহী মহানগরীতে সকালে আয়োজন করা হয় জশ্নে জুলুস। এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাগড়াছড়িতেও জশ্নে জুলুসের আয়োজন করা হয়। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একই দিনে মহানবী ইন্তেকাল করেন। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন তারকারাজি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। এইভাবেই আমরা খুশিটা উদযাপন করি, এই জিনিসটাকেই আমরা সুন্নাত হিসেবে পালন করি। যেহেতু আল্লাহ তাআলা নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে তিনি খুশি উদযাপন করার জন্য তিনি হুকুম দিয়েছেন, তাই আমরা আজ আহলে সুন্নাত ওয়াল জামাত মুমিন মুসলমানগণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ আমরা এই খুশিকে উদযাপন করে থাকি। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় ১ ঘণ্টায় অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ঢুকে এক বাংলাদেশিকে মারধরের পর ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে। বিজেপি জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বনচৌকি সীমান্ত এলাকায় স্থানীয় কৃষকরা নিজেদের জমিতে কাজ করার সময় হঠাৎ একদল বিএসএফ বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে। এক পর্যায়ে তারা লিটন মিয়া নামে এক কৃষককে লাঠি দিয়ে মারধর করে এবং ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে গ্রামবাসী ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় বিজেপি বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যোগাযোগ ব্যবস্থায় দ্বিতীয় পদ্মা সেতু ঘিরে আগ্রহ বাড়ছে পাবনা সহ আশেপাশের জেলার মানুষের। এটি হলে রাজধানীর সাথে উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। তাই পাবনার কাজিরহাট, রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচার মধ্যে ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। একসময় ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ ছিল পাবনা জেলা, কিন্তু ৯০ দশকে যমুনা সেতু নাগরবাড়ির পরিবর্তে সিরাজগঞ্জে হলে স্থবিরতা নামে পাবনায়। যমুনা সেতু চালুর আগে উত্তরবঙ্গের ১৬ জেলার সকল যানবাহন ঢাকায় যাতায়াত করত পাবনা দিয়ে। বর্তমানে যমুনা সেতু দিয়ে পাবনার যানবাহন চলাচল করছে। এতে সময় ও অর্থ বেশি খরচ হচ্ছে বলে জানান এলাকাবাসী। কাঁচামাল খুব দ্রুত ঢাকায় পৌঁছা দিতে পারবে। পড়াশোনার ক্ষেত্রে এবং ওই মেডিকেলে যাওয়ার ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে সেতুটা হলে। আমরা অবশ্যই পাবনাবাসী হিসেবে ওয়াই প্যাটার্ন সেতুর দাবি জানাই। সরকারের কাছে একটাই আবেদন, আমাদের এই সেতুটা যেন হয়। সময় বাঁচাতে অনেকেই কাজিরহাট আরিচার নৌ রুটে স্পিড বোট, লঞ্চ এবং ফেরিতে যাতায়াত করেন, কিন্তু সমস্যা হয় কৃষি পণ্য পারাপার নিয়ে। এজন্য ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। ওয়াই ব্রিজটা হলে শুধু আমাদের পাবনা থেকে ৮ জেলা বা ১৬ জেলা নয়, আমাদের রাজবাড়িও হয়ে যাবে। রাজবাড়ি হলে আরও প্রায় ১৬ জেলার সংযোগ হবে। তাহলে ৩২টা জেলা আমাদের কানেক্টিভিটি হবে সারা দেশের সাথে। পাটুরিয়া, কাজিরহাট, আগে ছিল নগরবাড়ি, এখন ভাটিতে চলে গেছে কাজিরহাট। ঠিক আছে, পাটুরিয়া, কাজিরহাট, দৌলতদিয়া, এটি যদি হয় পাবনা, শুধু পাবনা নয়, নাটোর, রাজশাহী,
এদিকে কুষ্টিয়া আছে, এদিকে রাজবাড়ী, এদিকে দক্ষিণের উত্তরের আরও অনেকগুলো জেলা তারা কিন্তু উপকৃত হবে। সেতু নির্মাণ হলে এই এলাকার ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিংয়ের প্রভাবে আশপাশের গ্রামের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ক্ষয়ক্ষতির নিরপেক্ষ জরিপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। 1985 সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সন্ধান পায়। আমি যেখানে দাঁড়িয়েছি এই পর্যন্ত কিন্তু সরকার অধিগ্রহণ করেছে। ঠিক আমার বাম পাশের অংশটুকু কিন্তু সরকার এখন খালি চিহ্নিত করে রেখেছেন, তবে এখনো অধিগ্রহণ করেননি। কয়লা উত্তোলনের ফলে এখানে মাইনিং বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মাইনিং বিস্ফোরণের ঘটনার কারণেই এই এলাকায় কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি হয়। প্রতিদিন কয়েকবার ভূমিকম্পের মতন এই এলাকা কেঁপে উঠে, যার কারণে এলাকার যে বসতবাড়ি সেটি কিন্তু বেশিরভাগই কিন্তু এলাকায় ফেটে গিয়েছে। এই ঝুঁকি নিয়ে তারা কিন্তু বসবাস করছে। এই কৃত্রিম ভূমিকম্প কয়লা খনি কর্তৃপক্ষ থেকে যে সৃষ্টি, এটি এমন কম্পন ভাই যে রুম থেকে ছেড়ে আমাদের দৌড় দিতে হয়। আমরা সন্ধ্যার পর যখন আমরা ঘুমাতে যাই মনে হয় আমরা আর সকালবেলা উঠবো না। বাইরে হাইতে হাইতে আর কি মনে হয় যে গায়ে পড়বে। ঘর বাড়ি থাকার অনুপযোগী একবারে। আমরা যেখানে আসি খুব কষ্টের মধ্যে আসি। কয়লা খনি কর্তৃপক্ষ আমরা এর আগেও কথা বলছি, কিন্তু তারা ঠিক সঠিকভাবে পরিচালনা করে না। ঘুমাতে পারে না। ঝড় বৃষ্টি আসলে আমাদের ফাটল দিয়া পানি ভেতরে ঢোকে, ঘরের বাইরে বসে রাত কাটাতে হয়। কয়লার খনির যখন বোমা হয় তখন শব্দতে ঘর বাড়ি ভূমিকম্পের মতো কাঁপে। রেলওয়ে ব্যবস্থা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, কোথায় যাই কি করি, সরকার আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো দুঃখজনক হলো যে এখানে আমাদের টিউবওয়েল আগে পানি উঠতো, সেই টিউবওয়েলের পানির ব্যবস্থা এখন পাওয়া যায় না। সাবমার্সিবল দিয়ে আমাদেরকে পানি উঠাইতে হয়। কারেন্ট না থাকলে আমরা সে পানির কোনো উদ্দেশ্য পাই না, এবং এই পানির মধ্যে আর্সেনিক বা আয়রন অত্যন্ত বেশি, যেটা পান করার অনুপযোগী। যে বড়পুকুরিয়া বাজার সংলগ্ন বেশ কয়েকটি যে গ্রাম রয়েছে, এর মধ্যে বাঁশপুকুর, কালুপাড়া সহ বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে দেবে গিয়েছে। কিছু গ্রাম আংশিক দেবে যাচ্ছে। এই এলাকার মানুষেরা বলছে দ্রুত সময়ের মধ্যে যদি এই এলাকার মানুষকে অধিগ্রহণের আওতায় আনা হয়, তাহলে এই এলাকার লোকেরা অন্যত্র গিয়ে বসবাস শুরু করতে পারে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, বড়পুকুরিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগের ওয়ার্ডে এই ঘটনা ঘটে। হাসপাতালটির কর্মকর্তারা জানান, ওই ওয়ার্ডে 16টি নবজাতক ছিল। মাত্র একটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দক্ষিণ ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের কাছ থেকে বাংলাদেশি সহ 79 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে ভাসমান 2 নৌকার অবস্থান শনাক্ত করে। পরে সেখানে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার হওয়া ব্যক্তিদের উদ্ধার করা হয়। এদের মধ্যে 2 জন নারী ও 2 জন শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছে। খেলার খবর। বক্সিংয়ে দক্ষ প্রশিক্ষিত কোচ তৈরির লক্ষ্যে সারা দেশের 60 জন কোচকে নিয়ে 10 দিনের কোচেস ট্রেনিং আয়োজন করেছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন। 15 থেকে 25 আগস্ট পর্যন্ত চলে এই প্রশিক্ষণ, যেখানে বক্সিংয়ের বিভিন্ন কৌশল ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে কোচদের দেয়া হয় প্রয়োজনীয় দিক নির্দেশনা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কোচদের হাতে তুলে দেয়া হয় সনদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের বক্সিংয়ের উন্নয়নে দক্ষ প্রশিক্ষিত কোচ তৈরির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।